একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। 2 বছর আগের এদিনে জনতার জোয়ারে তছনছ হয় স্বৈরাচারের মসনদ, রচিত হয় রক্তরাঙা গণঅভ্যুত্থান। যেখানে সন্ত্রাস সেখানেই প্রতিরোধ। অভ্যুত্থান দিবসে 11 দলের সমাবেশে ডক্টর শফিক। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অহেতুক ইস্যু তৈরিরও চেষ্টা করা হচ্ছে। অভ্যুত্থানের দ্বিতীয় বছরে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। হাসান মাহমুদের রিপোর্ট। রক্তস্নাত গণঅভ্যুত্থানে হাজারো শহীদের স্মৃতির স্মরণে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছরেই তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জুলাই শহীদ, আহত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্বচক্ষে দেখেন জুলাইয়ের নিষ্ঠুর বর্বরতার চিহ্ন। পরে আলোচনায় শহীদ স্বজনরা তুলে ধরেন তাদের শোক ও স্মৃতি। আমি তো আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে ওই কলেজে পড়ছে। জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমি চাই আমার ছেলের চিঠিটা জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে পড়ানো হোক। জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এটি হবে মাইল ফলক। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। পরে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘরের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই দিনটি দেশের যুগান্তকারী গণতান্ত্রিক ইতিহাসের স্মারক। এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ মুক্ত দেশকে কেউ কেউ এখন অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। তারেক রহমান বলেন, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। এ সময় হতাহতদের স্বচ্ছ বিচারের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 5 অগস্ট, আজ থেকে 2 বছর আগে এদিনে জনতার বাঁধ ভাঙা জোয়ারে তছনছ হয়েছিল স্বৈরাচারের মসনদ। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বিপ্লবী ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী দিনে মা হারিয়েছে সন্তান, পিতার কাঁধ ভারী হয়ে ওঠে পুত্রের লাশে। এমনই সব হাজারো ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ। ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা সেই গণঅভ্যুত্থানের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। জনগণের টাকায় কেনা বন্দুকের নল জনগণের বুকের দিকেই তাক করা। বাতাসে শীষ কাটে বুলেট, জেগে ওঠে জনতার বিদ্রোহ, তাজা রক্ত ঢেলে দেয় আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, মিরাজ,
আর শত শত আনাস। অসংখ্য তাজা প্রাণ আর মুক্তির গান রঙিন করেছিল ছাত্র জনতার বিজয় সোপান। রক্ত ভেজা ইতিহাসের উজ্জ্বল আলোয় স্বৈরাচার পতনের আলোকিত 5 আগস্ট এনেছিল শৃঙ্খল মুক্তির মহাপ্লাবন। লেখা হয় সোনার হরফে একদিন। দু 5 জুন হাইকোর্ট 2018 সালে সরকারি চাকুরিতে কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে 6 জুন রাজপথে নামে শিক্ষার্থীরা। দিনে দিনে বাড়তে থাকে আন্দোলনের দায় আর দেনার পরিসর। জুন শেষে রক্তলাল জুলাইয়ে লেখা হয় এক মহাসংগ্রাম। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। বাংলা ব্লকেড, দ্রোহযাত্রা, কমপ্লিট শাটডাউন, কফিন মিছিল, রিমেম্বারিং আওয়ার হিরোজের মতো একটি অধ্যায় অতিক্রান্ত হয় স্বৈরাচারের কারফিউ ভেঙে তরতাজা জীবনের দামে। স্বৈরাচার সরকারের নির্দেশে করা পুলিশের নির্দয় গুলি উড়িয়ে দিয়েছে শিশুর মাথার খুলি, ঝাঁঝরা করেছে কিশোরের বুক, বৃদ্ধের চিবুক। শহীদি রক্তের আলপনায় ভিজেছিল বাংলার রাজপথ। বহু রক্তের বিনিময়ে ঘাত প্রতিঘাতে স্বৈরাচার পতনের এক দফা নিয়ে হাজির হয় 2024-এর 5 আগস্ট সোমবার সকাল। একদিকে গণ আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি, অন্যদিকে অনির্দিষ্টকালের কারফিউ। বেলা 11টার পর এক দফা দাবিতে অলি গলি রাজপথে নামে মানুষের ঢল। আশুলিয়ায় শিক্ষার্থী হত্যার পর পুড়িয়ে ফেলা হয় লাশ। দেশে একটা ক্রান্তিকাল চলছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। দুপুরের দিকে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের খবরে সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। আবাল বৃদ্ধ বনিতা সহ সর্বস্তরের মানুষ গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয় সহ সবকিছু দখলে নেয়। গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরশাসক। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার, গাজীপুরের সব পথে মানুষ আসতে থাকে ঢাকার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নগরীর সবগুলো সড়কে তখন রঙের উচ্ছ্বাস। ফ্যাসিবাদের কালো অক্টোপাস থেকে মুক্তির উল্লাসে মাতে গোটা বাংলাদেশ। দীর্ঘদিনের দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ভারহীন এক বাংলাদেশ যেন জেগে ওঠে পথে পথে রং ছড়িয়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হাসিনা পালিয়ে যাবার পর জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক অবস্থান ছিল তলানিতে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো নজিরবিহীন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিল। রাজনৈতিক দল ও সেনাপ্রধানের দায়িত্বশীলতা কিভাবে দেশকে চরম নৈরাজ্যের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল সে কথা তুলে ধরছেন জাহিদ রহমান। 2024 সালের 5 আগস্ট দিনটি অন্য দিনের মতো ছিল না। ক্ষমতার মোহে, গণহত্যায় উন্মাদ ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে কারফিউ ভেঙে ছাত্র জনতার মার্চ টু ঢাকা। সেদিন দুপুরে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভাষণের খবরে আশার আলো ছড়িয়ে পড়ে দেশে। সচল হতে থাকে ইন্টারনেট পরিষেবা। ছাত্র জনতার জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ে পলাতক প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, জাতীয় সংসদ ভবন সহ ফ্যাসিস্টদের আস্তানায়। সেনানিবাসে সংকট সমাধানে বিএনপি, জামায়াত সহ দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে বসেন সেনাপ্রধান। বৈঠক শেষে ঘোষণা আসে অন্তর্বর্তী সরকার গঠনের। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ
চলবে। প্রত্যাশিত গণতান্ত্রিক দেশ গড়তে সবার মতামতে ক্যান্টনমেন্ট থেকে প্রতিনিধি দল রওনা হন বঙ্গভবনের উদ্দেশ্যে। মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্কারের মধ্যে দিয়ে একটা জাতীয় পুনর্গঠন, এইটা আমাদের পূর্বতন মানে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এসে এই যুগপৎ আন্দোলন তৈরি হয়েছে এবং তার 31 দফার ভিত্তি তৈরি হয়েছে। কাজে এই পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া টা আমরা আমাদের কর্তব্য মনে করেছি। ফ্যাসিস্টদের বিদায়ে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ায় বিধিনিষেধের পথ পেরিয়ে ছাত্র জনতাকে অভিনন্দন জানান তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা দেশের সকল গণমাধ্যমে বহুদিন পর সম্প্রচার হয়। শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈষম্য বিরোধী আন্দোলনে আটক সব বন্দীকে মুক্তি দেওয়ারও। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে শুরু হয় নতুন যাত্রা। সেই অভিযাত্রার পথ ধরে সাধারণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 1.5 দশক পর দেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকার পায় 2026 সালে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জীবনের বিনিময় হলেও গণভোটের গণরায় বাস্তবায়নে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিক আরও বলেন, যেখানেই সন্ত্রাস জনগণের অধিকার হরণ হবে সেখানেই প্রতিরোধ করে তুলে অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবে 11 দল। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকীতে গণরায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অতীত স্বৈরাচারী সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় বর্তমান সরকার। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্রদাহ হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। ফ্যাসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না, জীবনের বিনিময়ে হলেও এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের যেখানে জুলুম হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির 90 জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। বক্তাদের কথা উঠে আসে গত কয়েকদিনে শিক্ষাঙ্গনে অস্থিরতার বিষয়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান দিবসের আরও খবর।
দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেসব রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানের পথ তৈরি করেছে তাদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি হওয়া উচিত নয়। শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। অন্যদিকে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে ভারত দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর গুলশানে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেয়া অডিও বক্তব্যের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিটেনের একজন আইনজীবী, তিনি এসেছেন ন্যায়সঙ্গত একটি লড়াই করার জন্য, দেশের সাবেক প্রধানমন্ত্রী, তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। আর আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না চোখ দিয়ে ঝরছে যে তাকে ভিডিও বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। এর আগে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ফ্যাসিবাদী ষড়যন্ত্রের অংশ। জুলাই অভ্যুত্থান দিবসে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ র্যালি আয়োজন করে। এদিকে জুলাই অভ্যুত্থান উদযাপন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য রোকেয়া বেগম অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে যেসব পরিবর্তনের প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। আমাদের শহীদরা যেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। জুলাই প্রথম শহীদ আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী। বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজশাহীর সিএনজি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মেজানুর রহমান মিনু। চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা জানায়। খুলনার শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। ময়মনসিংহের বাইপাস মোড়ে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সাভার সহ সারা দেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এবারে অন্য প্রসঙ্গ। আজ সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনালের 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর আশাও করেছেন তিনি। সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে এখানে 2টা ছিল বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই, পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি র্যালি বের করলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এবং ছাত্র শিবির পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এতে 5 জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় ছাত্রদল ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেছেন তিনি। এ সময় জামায়াত আমির ক্ষমতাসীনদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। একযোগে ক্যাম্পাসে হামলার পেছনে ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, নতুন বাংলাদেশে কেউ ফ্যাসিস্টের মতো আচরণ করলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান।
বিভিন্ন ক্যাম্পাসে হামলার প্রতিবাদে গণজমায়েত ও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। এ সময় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণজমায়েতে ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ক্যাম্পাসে আবারও গণরুম, গেস্টরুম ও হল দখলের সংস্কৃতি ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে ছাত্রদল। যার হামলা করেছে তারা একজনও ছাত্র নয় বলে অভিযোগ করেন শিবির সভাপতি সাদ্দাম। ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। ক্যাম্পাস আবারও উত্তপ্ত হলে এর দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সব স্থলবন্দর দিয়ে আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার ছুটি ঘোষণা করায় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে সব স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। কাল থেকে আবারও পণ্য আমদানি রপ্তানি শুরু হবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে বৈধ ভিসা নিয়ে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। 2 বছর আগের এই দিনে জনতার জোয়ারে তছনছ হয় স্বৈরাচারের মসনদ, রচিত হয় রক্তরাঙা গণঅভ্যুত্থান। যেখানে সন্ত্রাস সেখানেই প্রতিরোধ, অভ্যুত্থান দিবসে 11 দলের সমাবেশে ডাক্তার শফিক। এ ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।